ইসরায়েলি নেতাদের নিন্দার পরদিনই মসজিদে হামলা, পশ্চিম তীরে উত্তেজনা ছড়ালো। বিশ্বের সামনে একঘরে ইসরায়েল, ফিলিস্তিনের সম্পদ লুট বন্ধে জাতিসংঘের কঠোর প্রস্তাব পাস। দিল্লি বিস্ফোরণের পর উত্তেজনা তুঙ্গে, রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো উমরের পুলওয়ামার বাড়ি। এক বিস্ফোরণ নয়, ডজন ডজন। রাশিয়ার দফায় দফায় হামলায় কিয়েভে আতঙ্কের ছায়া। আজারবাইজান দূতাবাসে রাশিয়ার হামলা, কিয়েভে রক্তাক্ত রাতের অভিযোগ জেলনেসকে। ইতিহাস বদলে দেবে নতুন চুক্তি, যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক সাবমেরিন বানাবে দক্ষিণ কোরিয়া। এবং চীনকে চাপে ফেলতে চায় জাপান, তাইওয়ান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিল বেইজিং। ইসরায়েলি নেতাদের নিন্দার পরদিনে মসজিদে হামলা, পশ্চিম তীরে উত্তেজনা ছড়ালো। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের দেইর ইস্তিয়া শহরে একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। শুধু আগুনই নয়, মসজিদের দেয়ালে রেখে গেছে ঘৃণা ও হুমকিমূলক বার্তাও। ইসরায়েলি নেতাদের সাম্প্রতিক সমালোচনার পরদিনেই হামলা হওয়ায় বিষয়টি আরও বিতর্ক সৃষ্টি করেছে। ঘটনাস্থলে গিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদক দেখেন মসজিদের দেয়াল জুড়ে আগুনের কালো দাগ, ক্ষতিগ্রস্ত কার্পেট আর অন্তত 3টি পোড়া কোরআন শরীফ পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। মসজিদের বাইরের দেয়ালে হিব্রু ভাষায় লেখা ছিল, আমরা ভয় পাই না, আমরা আবার প্রতিশোধ নেব, নিন্দা করে যান। এর মধ্যে একটি বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড প্রধান মেজর জেনারেল আবিব লুতকে লক্ষ্য করে লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একদিন আগে তিনি বসতি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা জানিয়েছিলেন। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা পশ্চিম তীরে এখন প্রায় নিত্যদিনের ঘটনা। শীর্ষ সামরিক কর্মকর্তা, সামরিক নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এসব হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো প্রকাশ্যে কিছু বলেননি। ঘটনার সময় এলাকায় ইসরায়েলি সেনার উপস্থিত থাকলেও তারা কোনো বাধা দেয়নি। এই বিষয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, পশ্চিম তীরে এ ধরনের সহিংসতা গাজার পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলতে পারে, জানিয়ে ওয়াশিংটনও উদ্বিগ্ন। বিশ্বের সামনে একঘরে ইসরায়েল, ফিলিস্তিনের সম্পদ লুটবন্ধে জাতিসংঘের কঠোর প্রস্তাব পাস। জাতিসংঘ ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের প্রাকৃতিক সম্পদের উপর ফিলিস্তিনিদের স্থায়ী সার্বভৌমত্ব স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক বিষয়ক কমিটিতে এই প্রস্তাবটি বিপুল সমর্থনে গৃহীত হয়। মেহের নিউজ এজেন্সির বরাতে পার্টস টুডে জানায়, কমিটিতে আনা এই প্রস্তাবে স্পষ্ট করে বলা হয়েছে, ইসরায়েল যেসব ফিলিস্তিনি অঞ্চল দখলে রেখেছে সেখানকার প্রাকৃতিক সম্পদের উপর ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার রয়েছে। পাশাপাশি এসব সম্পদ লুটপাট বন্ধ করতে ইসরায়েলের প্রতি সরাসরি আহ্বান জানানো হয়েছে। G77 ও চীন জোটের উদ্যোগে প্রস্তাবটি উত্থাপন করা হয়। ভোটাভুটিতে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা সহ বহু দেশের সমর্থন নিয়ে মোট 152 ভোটে এটি পাশ হয়, যা এক প্রকার রেকর্ড আর সংখ্যাগরিষ্ঠ সমর্থন। অন্যদিকে যুক্তরাষ্ট্র, মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, পাপুয়া নিউগিনি, পালাও, প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং ইসরায়েল সহ মাত্র 8টি দেশ প্রস্তাবটির বিরোধিতা করে। এছাড়া 12টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে আরও জোর দিয়ে বলা হয়েছে, যুদ্ধকালীন বেসামরিক মানুষের সুরক্ষা সংক্রান্ত জেনেভা কনভেনশন এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি এসবই অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রযোজ্য। চলমান সংকটের মধ্যে জাতিসংঘের এই সিদ্ধান্ত ফিলিস্তিনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। দিল্লি বিস্ফোরণের পর উত্তেজনা তুঙ্গে, রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো উমরের পুলওয়ামার বাড়ি। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় নতুন মোড়। সন্দেহভাজন চালক উমরের পুলওয়ামার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। আর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবস্থিত ওই বাড়িতে বৃহস্পতিবার ও শুক্রবার গভীর রাতে যৌথ অভিযান চালানো হয়। আর জম্মু কাশ্মীরে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের অগ্রগতি বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে বিস্ফোরণ মামলায় ভারতের কেন্দ্রীয় বিভিন্ন তদন্ত সংস্থার পাশাপাশি কাশ্মীর, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের এজেন্সিগুলো একযোগে কাজ করছে। বৃহস্পতিবার 13 নভেম্বর উত্তরপ্রদেশে একজন মেডিকেল কলেজের অধ্যাপক ও জম্মু কাশ্মীরে একজন মেডিকেল শিক্ষার্থী সহ আরও 2 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিস্ফোরণে মামলার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন আলফালা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছিলেন। এই ঘটনার পর ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ের সব রেকর্ডের ফরেন্সিক অডিটের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, গত সোমবার 10 নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ সেই গাড়ি বিস্ফোরণে 13 জন নিহত হন এবং আরও অনেক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তদন্ত যত এগোচ্ছে ততই জট খুলছে বিস্ফোরণ ঘিরে রহস্যের। এক বিস্ফোরণ নয়, ডজন ডজন। রাশিয়ার দফায় দফায় হামলায় কিয়েভে আতঙ্কের ছায়া। ভোর হতে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। শুক্রবার রাশিয়া শহর জুড়ে সমন্বিত বড় ধরনের আক্রমণ চালায়। শক্তিশালী বিস্ফোরণে বিভিন্ন এলাকায় মুহূর্তে আগুন ধরে যায়। রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে ভাঙাচুরা ধ্বংসাবশেষ। হামলা এখনো অব্যাহত রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান,
হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জনের বেশি, যাদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের তালিকায় রয়েছেন একজন পুরুষ ও এক গর্ভবতী নারীও। বিস্ফোরণ শুরুর পরপরই পুরো রাজধানীতে সক্রিয় হয়ে ওঠে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, শহরে হামলা থামেনি, তাই সবাইকে আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও পানির সরবরাহ সামরিক বিঘ্নও ঘটতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ছবিতে দেখা গেছে বহু জায়গায় আগুন, বিধ্বস্ত ভবন আর ধ্বংসস্তূপের মাঝে আতঙ্কে থাকা মানুষ। অনেকেই নিরাপদে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, রুশ বাহিনী আবাসিক ভবনগুলোকে টার্গেট করছে। প্রায় প্রতিটি জেলায় বহুতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, হামলা একই সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একাধিক এলাকায় জরুরি সেবা দল উদ্ধার কাজে নেমে গেছে। মেয়র ক্লিচকো আরও জানান, হামলায় শহরে হিটিং সিস্টেমেরও ক্ষতি হয়েছে। একটি জেলায় তাপ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও পানির সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শহর জুড়ে উদ্ধারকর্মীরা আগুন নেভানো, আহতদের চিকিৎসায় ব্যস্ত। অনেকেই বলছেন, রাশিয়া এবার যেন বড় ধরনের পরিকল্পনা নিয়েই নতুন হামলা শুরু করেছে। আজারবাইজান দূতাবাসে রাশিয়ার হামলা, কিয়েভে রক্তাক্ত রাতের অভিযোগ জেলনেস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি অভিযোগ করেছেন, রাশিয়া কিয়েভে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে হামলা চালিয়েছে। শুক্রবার 14 নভেম্বর এক বিবৃতিতে তিনি বলেন, রাতভর চলা আক্রমণে কমপক্ষে 4 জন মারা গেছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জেলনেস্কির দাবি, রাশিয়া এই হামলায় প্রায় 430টি ড্রোন এবং 18টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে ছিল ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক উভয় ধরনের অস্ত্র। এসব আঘাতে রাজধানী কিয়েভের অনেক আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আবারও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানান। জেলনেস্কির ভাষায়, মানুষের উপরে আক্রমণ থামাতে হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করা ছাড়া উপায় নেই। অন্যদিকে রাশিয়ার দাবি সম্পূর্ণ ভিন্ন। মস্কো বলছে, রাতভর বিভিন্ন অঞ্চল এবং কৃষ্ণ সাগরে আকাশসীমায় 216টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী। পরিস্থিতির উত্তেজনা আরও বাড়ছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি দাবি করছে, আর কিয়েভে আতঙ্কে কাটছে না বাসিন্দাদের মাঝে। ইতিহাস বদলে দেবে নতুন চুক্তি, যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক সাবমেরিন বানাবে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সম্প্রতি হওয়া বৃহত্তর বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির অংশ হিসেবেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ খাতে $150 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানান, জাহাজ নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক শিল্পে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সহযোগিতার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার নিজস্ব পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি শুরু করবে। হোয়াইট হাউসে প্রকাশিত ফ্যাক্ট শিটে নিশ্চিত করা হয়েছে যে ওয়াশিংটন সিউলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি অনুমোদন দিয়েছে। শুধু তাই নয়, $150 বিলিয়ন পাশাপাশি দক্ষিণ কোরিয়া আরও $200 বিলিয়ন মার্কিন শিল্প খাতে বিনিয়োগ করবে। ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে কোরীয় পণ্যের উপর শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা এই বিনিয়োগের সিদ্ধান্ত এসেছে। প্রেসিডেন্ট লি এই চুক্তিকে অর্থনীতির নিরাপত্তার জন্য বড় পরিবর্তনকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুই দেশ ইতোমধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির কাজ শুরুর বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন তৈরির অনুমতি দিয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। চুক্তি অনুযায়ী সিউল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণেও সক্ষম হবে। যৌথ ফ্যাক্টশিটে আরও বলা হয়েছে, মার্কিন বাণিজ্যিক জাহাজ এবং যুদ্ধপ্রস্তুত মার্কিন সামরিক জাহাজের সংখ্যা বাড়াতে উভয় দেশ একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে কাজ করবে। ইয়নহাপ জানায়, দক্ষিণ কোরিয়া 2030-এর দশকের মাঝামাঝি সময়ে 4টি বা তারও চেয়ে বেশি 5,000 টন ওজনের প্রচলিত অস্ত্রসজ্জিত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণের পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, এই সক্ষমতা অর্জন করতে পারলে দক্ষিণ কোরিয়া নৌবাহিনী ও প্রতিরক্ষা শিল্পে বিপুল অগ্রগতি হবে। পাশাপাশি সিওল বিশ্বের সেই সীমিত কয়েকটি দেশের কাতারে উঠে যাবে যারা নিজেরাই পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করতে পারে। তবে এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। সিওলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দাইবিং বলেন, এমন ধরনের চুক্তি গণবাণিজ্য নয়, বরং বৈশ্বিক অপ্রসারণ নীতি এবং কোরীয় উপদ্বীপ সহ বৃহত্তর অঞ্চলের স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলবে। চীনকে চাপে ফেলতে চায় জাপান, তাইওয়ান ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিল বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানকে সতর্ক করেছে, যদি তারা তাইওয়ান প্রণালীতে সামরিক হস্তক্ষেপ করে তাহলে তা আগ্রাসন হিসেবে গণ্য হবে এবং চীন শক্তিশালী পাল্টা আক্রমণ চালাবে। মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল লিনজিয়ান এক ব্রিফিংয়ে বলেন, যদি জাপান সাহস করে তাইওয়ান প্রণালীতে সাময়িক হস্তক্ষেপ করতে, তাহলে চীন তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে জাপান পিপলস লিবারেশন আর্মি এর কাছে মারাত্মক পরাজয়ের মুখোমুখি হবে এবং তাদেরকে বড় দাম
দিতে হবে। লিনজিয়ান তাইওয়ান ইস্যুকে চীনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন এবং স্পষ্ট করে বলেছেন বেইজিং কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সংসদীয় বিতর্কে বলেছিলেন তাইওয়ান সংকটে জাপানকে সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে হতে পারে। বেইজিং এই মন্তব্যকে গুরুত্ব সহকারে নিয়েছে। এমনকি টোকিওতে নিযুক্ত চীনের কনসাল জেনারেল জুয়েজিয়ান এক পোস্টে জাপানের প্রধানমন্ত্রীর মাথা কেটে ফেলা হুমকিও দিয়েছিলেন, যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয়েছে। উল্লেখ্য 1949 সাল থেকে তাইওয়ান নিজস্ব প্রশাসন পরিচালনা করছে। তবে বেইজিং তাইওয়ানকে গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ হিসেবে ধরে নিচ্ছে, বরং এই অবস্থানকে রাশিয়া সহ বেশিরভাগ দেশ সমর্থন করে আসছে।